কি এক নাম্বার তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন। এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশই পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্র উত্তরণ ঘটেছিল। আমরা এই প্রসঙ্গে পরে আসবো, কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করে দলটারে ধ্বংস করে। রহমান আজহারের ওয়াজ মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। কি এমন ঘটনা ঘটেছে যে কারণে শত শত মানুষ থানায় জিডি করছেন? মূলত মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিস হারিয়েছে অসংখ্য মানুষ। শনিবার সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা। বিকেল পর্যন্ত ৩ শতাধিক জিডি হয়েছে। সংখ্যা আরো বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। মাহফিলে ভিড়ের মধ্যে পদদলিত ও ধাক্কাধাক্কিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি বরাবরই মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুরের ফ্যান। আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম সেই 2018 দিকে বা 19-এর দিকে, তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। পক্ষে মিনস ওনাকে যৌক্তিক মনে হয় সেই জন্য কথাগুলো বলেছিলাম। এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে। গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি। ইভেন আজকে সারাদিন এই ভিডিওটা বা এই যে বক্তব্যটা ওনার সেটা নিয়ে আমজনতার রিয়াকশন কি, এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে। তবে আজহারি হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই, এই দেশের মানুষের কাছে ধর্মের চেয়ে রাজনীতি বড়। এটা কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তিনি। এ সময় হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তবে দলটির নেতাকর্মীরা ব্যবস্থা নেবে বলে জানান নূর। এ সময় শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসী নেত্রী, জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসীন, তিনি তার চিকিৎসার জন্য আগামী 7 তারিখে তিনি সম্ভবত কেরা মানে কি আমরা জিজ্ঞান না। ইলিয়াসের একটা ভিডিও আছে শাওনের কেরা উঠিছে, আমি দেখি না ভিডিওটা, শুধু থাম্বনেল দেখেছি। তাই কেরা মানে আমি জানি না, কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে। বিএনপির কেরাটা বোঝার জন্য আপনাকে এটা মেডিকেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আপনাদের মাঝে কেরা উঠেছে এই বিষয়ে মূল্যবান মতামত রাখবেন আমাদের স্যার পিনাকি স্যার আর মিজানুর রহমান আল আজহারির ওয়াজ মাহফিলে যে হাজার হাজার মানুষের মোবাইল টেলিফোন হারিয়ে গেছে, এই বিষয়ে অনেক মামলা হয়েছে। আমরা চাই না এই চাঁদাবাজি দুর্নীতিবাজরা ঢুকে ওয়াজের মাঠটা নষ্ট করে দিক। চলুন এই বিষয়ে মূল্যবান মতামত আমরা দেখে আসি। চলুন শুরু করা যাক। ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজ মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। কি এমন ঘটনা ঘটেছে যে কারণে শত শত মানুষ থানায় জিডি করছেন? মূলত মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিস হারিয়েছে অসংখ্য মানুষ। শনিবার সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা। বিকেল পর্যন্ত ৩ শতাধিক জিডি হয়েছে। সংখ্যা আরো বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। মাহফিলে ভিড়ের মধ্যে পদদলিত ও ধাক্কাধাক্কিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের শেষ দিন শুক্রবার রাতে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। মাহফিল প্রাঙ্গণে প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলে বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা ৩টা পর্যন্ত স্বর্ণালংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় ৩০০ জিডি হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ৩ দিন ব্যাপী বৃহৎ মাহফিল হয়েছে যশোরে। লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে। এর ভেতর অসংখ্য মানুষের মোবাইল, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি। অনেক মানুষ থানায় জিডি করেছেন। কয়েকটি চুরির অভিযোগও পেয়েছি। এ ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন ওসি। কেরা উঠিছে, কেরা মানে কি আমরা জিজ্ঞান না। ইলিয়াসের একটা ভিডিও আছে শাওনের কেরা উঠিছে, আমি দেখি না ভিডিওটা, শুধু থাম্বনেল দেখেছি। তাই কেরা মানে আমি জানি না, কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে। বিএনপির কেরাটা বোঝার জন্য আপনাকে এটা মেডিকেল সায়েন্স করি। হ্যাঁ, ডরায়েন না, সেটা খুব সহজ জিনিস। হাঙ্কারের শরীরে একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। এটার ইংরেজিতে কয় ইমিউনিটি। এই ইমিউনিটি আছে জন্যই আমরা এত দূষিত পরিবেশে দূষিত খাবার খাইয়া নিত্যদিন রোগে ভুগি না। শরীরে ছোট ছোট যোদ্ধা কোষ আছে। শরীরে জীবাণু বা ভাইরাস ঢুকলে তারা জয় বাংলা করে দেয়। শুধু জীবাণু বা ভাইরাস না, আরেকজনের কিডনি, চোখের কর্নিয়া, আরেকজনের কলজা আমার শরীরে যদি ট্রান্সপ্লান্ট করে ঢুকে দেয় না, করে তো তাই না? কিডনি নষ্ট হলে বইয়ে লাগে দেয় না আরেকজনের কিডনি উনকা, তো সেটাও কলে খাইয়া দেয়। ওই যে একজনের কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি নিয়ে লাগে দেয় না আরেকজনের শরীরে, এটা কয় ট্রান্সপ্লান্ট আর কি। তো ওই ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা কোষ খাইয়া দেয় কলে, বুঝাও? ওই যে যেটা ট্রান্সপ্লান্ট করছে, যেটা ঢুকাইছে, সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা কোষগুলোকে থেমে রাখার জন্য।
চেপে রাখার জন্য। তো ওই যোদ্ধা কোষের কেরা হইলে নিজের শরীরের উপরে নিজেই ঝাঁপে পড়ে, তার মানে শরীরের এই চামড়া মনে হয় তার নিজের চামড়া না, এটা অন্যের চামড়া, ব্যাস তাহলে শেষ হয়ে সোয়াইরাসিস হবে। এটা ছবি দেখে দেন, দেখেছেন কি বিচ্ছিরি অবস্থা। এটা বলে কোনো শ্বাসের রোগ না, ওই যে কেরা হয়েছে বুঝছাও, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে বাতের মতো আর কি। তো এটাও কেরা, হাত হুত বেঁকে বুকে যায়, ব্যথা তো আছেই। ছবি দেখান এডিটর সাহেব। তারপরে টাইপ 1 ডায়াবেটিস, ডায়াবেটিস কালে দুই ধরনের, টাইপ 1 আর টাইপ 2। তো টাইপ 1 মানে যেটা জন্ম থেকে হয়, তো ছোটবেলাতে হয়, এটাও কালে ওই কেরা রোগ, বুঝেছেন। তো এটা ডাক্তারি ভাষায় কয় অটো ইমিউন ডিজিজ। আমি যদি ডাক্তারি বই লিখলামই নি, তাহলে এই রোগ রে লিখলামই নি, নিজের নিজেই মারে, এত খারাপ কথা কেন করে লেখা যায়, তাই কেরা রোগ লিখলামই নি। কেরা ইনকা কেরা হয়েছে বিএনপি, ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান, এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে। কেমনে দাঁড়াইছে আসেন দেখি। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। কি কি? 1 নাম্বার, তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটাইছিলেন। এর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশই পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটেছিল। আমরা এই প্রসঙ্গে পরে আসবো, কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে। 2 নাম্বার, জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টিটি দিচ্ছেন। পলিটিক্যাল আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য, এটা দেশের জন্য, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য। আমার জনগণ কোথায়, ভারতীয় জনগণের চাইতে আলাদা, আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা, এইটা 72 সংবিধানে ছিল না। এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন। 72 সংবিধানে আমরা বাঙালি জাতি, বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি। আমরা কি সবাই বাঙালি? ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় পোস্টার করে দিয়েছিল যে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। না, আমরা সবাই বাঙালি না। বাংলাদেশের স্বীকৃত 50টা নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, বম, ম্রো, হাজং, খাসিয়া আছে না? আমাদের এই ছোট দেশে 47টা ভাষা আছে, কি বিপুল বৈশিষ্ট্য আছে। সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া? এই যে ইনক্লুশন সবাইকে নিয়ে আসা, এটা কে করেছে? জিয়া করেছে, আমাদের বাংলাদেশি জাতি পরিচয় দান কইরা। 3 নাম্বার, বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ, যা এই 72 সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি। 4টা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিল। আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল। সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে 8-এর 1-এর ক অনুচ্ছেদে লিখেছিলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। 8-এর ক অনুচ্ছেদের আরেক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। 25-এর 2 অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবে, এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপর সাংবিধানিক বাধা অপসারণ করেছিলেন। একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক এখতিয়ার পুনর্বলবৎ করছিলেন। এই সুপ্রিম কোর্টের মৌলিক এখতিয়ার কি, যা জিয়া আবার বলবৎ করেছিলেন? কি সেটা? খুবই গুরুত্বপূর্ণ, আসেন এটা বুঝে দেখি। এটা বুঝতে হইলে বাকশালের 2টা জিনিস ভালো করে বুঝতে হবে। বাংলাদেশ নামের যে রাষ্ট্র 1971 তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল। বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল? 2 ভাবে। 1, বাকশাল যে আইনে হয়, সেই 4th সংশোধনী আইন 1975 সংবিধানের অনুচ্ছেদ 11 সংশোধন করে বলা হয়েছিল, ইংরেজিত এটা, ইংরেজি যেতে কইছে তাই ঠিকই কইছে, তাই না? এটা বাংলা করলে দাঁড়ায়, সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে 11-তে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল। এটা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না। এই কাজটাই করেছিল হাসিনা, বিনা ভোট, নৈশ ভোট, দামি ভোট কইরা। এটাই ইন্ডিয়ান প্ল্যান, যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে, মানুষ থাকবে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না, যেটা হাসিনা করেছিল। 2 নাম্বার, সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল 44 অনুচ্ছেদে। বাকশাল সংশোধনীতে সেই খোদ 44 অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে 102 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয়। মানে রিট আপনি করতেও পারবেন না, আদালত রিট শুনতেও পারবে না, রিট জিনিসটাই বাতিল করে দিছিল। সোজা কথায় 4th সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল। এটা জিয়া পুনরায় বলবৎ করছিলেন। এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা, রিট গ্রহণ করার ক্ষমতা, রিট শোনার ক্ষমতা। এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে? 5ম সংশোধনীর মাধ্যমে। এই যে যা যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, তাই 5ম সংশোধনী। শুধু তাই না, জিয়ার শাসনের বৈধতা ছিল 5ম সংশোধনী। সেই 5ম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা। তাই এটার একটা ব্যবস্থা করেছে কিভাবে? এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে। এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট। ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট। 5ম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায়। ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে 5ম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা। ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ। বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম, ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাসিস্ট শাসন চালু করতে পারতো না। জিয়ার সংবিধান হচ্ছে 5ম সংশোধনীর সংবিধান, সেইটা বিএনপি চায় না।
চায় 72-এর সংবিধান। নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি। বিএনপির কেরা উঠিছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে। এইবার বলেন এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন? কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে। কার সাথে সে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান 72-এর সংবিধান রক্ষার জন্য উল্টা পড়া লাগছে? আমাদের বলে আমি বিএনপি বিরোধী, হইতেই পারি বিএনপি বিরোধী, কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে, আমি তো জিয়া বিরোধী না। আসুক বিএনপি নেতারা আমার সাথে বাহাস করতে এই ইস্যুতে, তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ কইরা মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে। বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন, বিএনপি নেতারা শুনে রাখেন, বিএনপি কর্মীরাও শুনে রাখেন। 1 নাম্বার, বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায়, আমরা এটা চাই না। 2 নাম্বার, বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায়, আমরা এটা ছুঁড়ে ফেলতে চাই। আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই 72-এর মুজিববাদী সংবিধান মানব না। 3 নাম্বার, প্রথম আলো ডেইলি স্টারের পিঠ বাঁচাইতে আগে আসা যাবে না, বিএনপি আগে আসছে। প্রথম আলো ডেইলি স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পীড়িত নাই, তাদের সাথে ঐক্য অসম্ভব। 4 নাম্বার, বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে। বিএনপি ভারতের সাথে 2019 সালে সম্পর্ক করতে গেছিল, পাতা দেয়নি ভারত। 15 অক্টোবর 2019-এ বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা। দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে। বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে 2018 সালে ভারত সফরেও গিয়েছিলেন, তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি। এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল, মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুল ছিল। বিএনপির রাজনীতি ভুল ছিল, খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল, জিয়ার রাজনীতি ভুল ছিল। এই আস্পর্ধা কোথায় পাইছিল সেই নেতা? আমরা তখনই বিএনপিকে এলাই ভাববো, সহযোদ্ধা ভাববো, যখন এই 4টা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে। এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নয়, রাজনীতি, টেম্পু স্ট্যান্ড দখল করা রাজনীতি না। মৌলানা ভাসানী আওয়ামী লীগেরই নেতা ছিল, আওয়ামী লীগ তারা ওন করতে পারে নাই, তাই মৌলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে। আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে, আপনারাও জিয়ার রাজনীতি ওন করতে পারতেছেন না। আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে। জিয়ার 19 দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। সর্বতভাবে মানে সব রকম উপায়, রাজনৈতিক, সামরিক, কূটনীতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে। এই কারণেই জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন। তিনি আমাদের নেতা হয়ে থাকবেন। আমরা জিয়াকে রিপোজিশন করব পলিটিক্সে। বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করব, যা আপনারা পারেন নাই। রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগারেট খেতাম, কম পয়সা, টাকা পয়সা ছিল না, তো তাই তো এক বিএনপি নেতা আমাদের স্টার সিগারেট খাওয়া থেকে তার ছিল কেটে কইছিল যে ওই বিএনপি করে গোল্লিক খায়, গোল্লিক মানে গোল্লিফ আর কি সিগারেট। আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গোল্লিক খান, আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব। দেখেন কার পিছে জনতা আসে। আমি শিওর আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরবে। ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে। ওরা গোল্ডিক খাইতে আসে নাই, তারা জিয়ার রাজনীতি করতে আসছে। আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে, এই কাজটা আমরা ভালো পারি। আর লাইনে আসলে স্বাগতম। ভারতের আগ্রাসন মুক্ত, আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়ব। চয়েস আপনার, ইনকিলাব জিন্দাবাদ। আমি বরাবরই মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুরের ফ্যান। আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম সেই 2018 দিকে বা 19-এর দিকে, তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। পক্ষে মিন্স ওনাকে যৌক্তিক মনে হয়, সেই জন্য কথাগুলো বলেছিলাম। এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে। গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি। ইভেন আজকে সারাদিন এই ভিডিওটা বা এই যে বক্তব্যটা ওনার, সেটা নিয়ে আমজনতার রিয়াকশন কি, এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে। তবে আজহারি হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই, এই দেশের মানুষের কাছে ধর্মের চেয়ে রাজনীতি বড়। এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি, কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না। এটা কেন বললাম, ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে, এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক, কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে। আওয়ামী লীগ সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন, আওয়ামী লীগ মনে করতো ওয়াজ করেন ভাই, রাজনীতির কথা বাদ দেন। আজকে গতকালকে তিনি যশোরে যে বক্তব্য দিয়েছেন, একই ভাই আজকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ বলছে ভাই আমি রাজনীতি করি না, তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না, ওয়াজের মাঠে আপনি ওয়াজ করেন, রাজনীতির হিসাব আলাদা, এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলের। মিজানুর রহমান আল আজহারি হুজুর, এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার, টিম বি হিসেবে কাজ করেন, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। তারপরেও তিনি কখনো বলেন নাই, কিন্তু আমরা ভাইবটা বুঝি, বিশেষ করে গতকালকে। এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি? কথা কি তিনি ভুল বলছেন? কথা কিন্তু তিনি সঠিকই বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে ছিল, এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ। এখন গতকালকে যখন তিনি এই বক্তব্য দিয়েছেন, সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে এটা নিয়ে মোটামুটি তারা প্রতিক্রিয়া দিচ্ছে। কি দিচ্ছে? যে ওয়াজের মাঠকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা কি কেমন ফায়দা লুটতে চান, এই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো। আমি আদারে জোরে বলি যে এই দেশে এটা কমন। এখন যে আমাদের শিশু বক্তা মাদানি আওয়ামী লীগ নিয়ে যেরকম বক্তব্য দিচ্ছে, আজকে সে বিএনপি এরকম একটা বক্তব্য দেওয়ার পরের দিন শিশু বক্তারা তক্তা বানাই ফেলবে জনগণ, অথবা জামাত ইসলাম নিয়ে একটা বক্তব্য দিক, তারা কিন্তু তক্তা বানাই ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। তৎকালীন সময় আওয়ামী লীগ প্রশাসন ব্যবহার করেছে। আমাদের বাস্তবের নিরিখে আমরা যেটা দেখি আর কি, দেশে আমরা হুজুরদেরকে মনে করি শুধু নামাজ রোজার কথা বলবেন, সুদের কথা একটু কম কম বলবেন, ভালো ভালো কাজের কথা বলবেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটাতে রাজনীতি একটা প্রশ্নের মুখে পড়ে।
এখন আজারি হুজুরের এই বক্তব্য যদি আজকের দিনে বিএনপি নেতাকর্মীরা মনে করে ভুল, তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আজারি হুজুরের বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, তাহলে তো ভাই তারাও ওয়ান ক্যান্ড সঠিক ছিল নাকি? এখন ওনার কথাটা তো সঠিক যে একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, রেডি তো হয়ে আছে, এটা সত্য। কিন্তু ওই যে ভাই আপনি ওয়াচ করেন ভালো কথা, কিন্তু এই ধরনের কথাবার্তা করবেন না, তাহলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে। কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে হাতে গোনা শুধুমাত্র দেশপ্রেমিক কয়েকজন রাজনীতিবিদ বাদ দিলে অধিকাংশ আমরা যারা দল করি, রাজনীতি করি, ভাই খাওয়ার জন্যই তো করি। তো এইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা সেরকম বলা দরকার আছে, বইলা পাবলিককে একটু সচেতন করা দরকার আছে। তার উপরে সামনে ইলেকশন, আপনি এখন এই ধরনের কথা বলতেছেন, মানুষ তো আমাদেরকে ভাবতেছে, এরকম কিন্তু ফিল্ডটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে আসছে। এখন যেটা হয়েছে, ওনার যে সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের 80% সমর্থক আজহারীকে পছন্দ করে না, 80%, 20% করে। আর বিএনপির মধ্যে শতভাগ সমর্থন করতে এতদিন, কিন্তু এখন গতকালকে ওনার এক বক্তব্যে সারা বাংলাদেশে আমার ধারণা উনি 30 to 40% বিএনপির সমর্থক হারিয়েছেন, বিশেষ করে যারা খাওয়া খাওয়ির খেলার জন্য অপেক্ষা করছে। কারণ আরেক দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন, এটা সবাই জানেন। আর বলার চেষ্টা করছেন বিএনপি নেতাকর্মীরা ফেসবুকে বিভিন্নভাবে যে আপনি খোলসটোলর সাইডা লেবাস টেবাস সাইডা বের হয়ে আসেন, আপনি যে জামাতের সমর্থক, আপনি যে জামাতকে প্রমোট করতেছেন, বিএনপিকে আপনি মাঠের মধ্যে নেগেটিভলি এই ওয়াজের মাঠ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে আপনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন, এগুলো তো ভোটের মাঠে ইফেক্ট ফেলবে। সো আপনি যদি রাজনীতি করেন, রাজনীতির মতো আসেন, হুজুর সাজে সাজে রাজনীতি করবেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ, আমরা হুজুরদেরকে রাজনীতির মাঝে বড় কোনো অফিসের বস হিসাবে এগুলো আমরা মানতে রাজি না। আমরা দেখবো তারা লীলা জাফত করবে, তারপর হচ্ছে মিলাদ টিলাদ পড়াবে, তারপরে হচ্ছে ধরেন মানে মসজিদে নামাজ পড়াবে, এর বাইরে হুজুর আর বড় জোর কি করবে? এটা আমাদের কিন্তু একটা সেন্স অফ অবস্থান আছে। তো আজারি হুজুর এইভাবে তিনি বক্তব্য দিলে আগামী 2-1 মাস লাগবে আর কি, বিভিন্ন জায়গায় গিয়া দেখবে যে বাধার মুখেও পড়বে। কারণ পলিটিক্যালি বিষয়টাকে যদি নিয়ে নেয় বিএনপি, ঊর্ধ্বতন যারা আছেন তারা কি অবশ্যই এটাতে কনসার্ন করতেছে না? কনসার্ন কিন্তু করতেছে, হয়তো তারা এখনো বলতেছে না আর কি, বিভিন্নভাবে কর্মীরা বলা শুরু করছে। আর এরকম চললে খুব শীঘ্রই আওয়ামী লীগের সময় তিনি যে ঝামেলাগুলো পড়ছেন প্রশাসন থেকে, এখন কর্মীদের মাধ্যমে বিএনপির বিভিন্ন জায়গায় কিন্তু পড়বেন। তবে আমাদের হুজুরের যে জায়গাটা, এটাকে আমরা যদি নর্মালি নেই, আমাদের এই জিনিসগুলো বন্ধ করা উচিত, যে খাওয়া খাওয়ির খেলা আসলে বন্ধ করা উচিত। ভালো থাকবেন। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পিনাকি স্যার যে কথা বলছে সব সত্য যদি মনে হয় আপনার কাছে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মিজানুর রহমান আল আজহারী হুজুর যে কথা বলছে 100% সত্য কথা। কি জন্য ইনি বলছে কবরের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে, কিন্তু দুনিয়ার মানুষ লোভ লালসার ফান্দে পড়ে আজহারী হুজুরের পিছে লাগছে। আমরা চাই সবসময় আজহারী হুজুরের সাথে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।